বাড়িতে উঠেছিল জাঙ্কুক। নিজের সিনিয়র জেহোপের কথা মতো রাতারাতি বাংলো বাড়িতে আসার পর প্রথমেই যে সমস্যায় তাকে পড়তে হয় তা হচ্ছে তেকুকের কান্না। হঠাৎ করে অপরিচিত জায়গায় অপরিচিত মানুষজন দেখে সে ভয় পেয়ে কাঁদছে। এমন অবস্থায় মাকে পেলে তার কান্না থেমে যাওয়াটা কোনো ব্যাপার নয়, কিন্তু এখানে তার মা কখনো আসবে না। তাই জাঙ্কুক তাকে কোলে করে নিয়ে ঘুরে বেড়ালো কান্না থামার জন্য, কিন্তু তা হওয়ার নয়। তেকুক কিছুক্ষণ পর পর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। বাইরে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল যে গাড়িতে করে এসেছে সে গাড়িতে করে তার মায়ের কাছে চলে যাওয়ার জন্য, কিন্তু তা আদৌ কি সম্ভব? সকালে ব্রেকফাস্টের সময় জেহোপ জানালেন কাল থেকে একজন ন্যানি আসবে। সে আগে আমার এখানে রান্না বান্না করতো। বাচ্চাও বেশ সামলাতে জানে, যদিও মাইনে একটু বেশি খোঁজে, কিন্তু বেশ বিশ্বস্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন মেয়ে মানুষ। তার কাজ আপনার পছন্দ হবেই। আপনি আপাতত কয়েকদিন ছেলের সাথে সময় কাটান। ন্যানিকে যদি সুবিধা মনে হয় তাহলে ডিউটিতে জয়েন করবেন। অপছন্দ হলে আরো একটা দেখা যাবে। যেহেতু এমন হটকারিতা দেখিয়ে ফেলেছেন, আপাতত সিচুয়েশনটা মোকাবেলা করতে হবে আপনার। এমন দুধের শিশুকে সামলানো শুধু কঠিন নয়, তুলনামূলক যুদ্ধের সমান। এই যুদ্ধে আপনাকে জয়ী হতেই হবে, আর কোনো পথ খোলা নেই। সকালের দিকে ফর্মুলা দুধের বস্তা নিয়ে এসেছেন ওনার অ্যাসিস্ট্যান্ট। তেকুক তখন ঘুমে। রাতে একটুখানি সাবুদানা খেয়েছে, একটু মধু। মধু বোধহয় ওর ভালো লেগেছিল, তাই আরো খেতে চেয়েছিল, কিন্তু বেশি খেলে পেট খারাপ করবে, তাই বেশি খাওয়ায়নি জাঙ্কুক। বাকিটা রাত সে নির্ঘুম ছিল। আসার পথে গাড়িতে অনেক ঘুমিয়েছিল, কিন্তু এখানে আসার পর তার চোখের ঘুম উধাও। থেকে থেকে কেঁদে উঠে মাকে ডাকছে শুধু। ভোরের দিকে যখন একটু ঘুম এসেছিল চোখে, তখন জাঙ্কুকের বুকে খামচে দিচ্ছিল সে মা ভেবে। বুকে মুখ গুজে হাপুস হুপুস করছিল মাতৃদুধের নেশায়। জাঙ্কুকের বুকটা তখন কেঁপে উঠছিল ছেলের এমন ছটফটানি দেখে। মায়ের স্পর্শ না পেয়ে সে ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে পুনরায় ঘুমিয়ে পড়লো। বিছানায় বসে ফর্মুলা দুধ তৈরির রোজগুলো পড়ছিল জাঙ্কুক। বাইরের হিমেল হাওয়ায় ঘরের পর্দা ধুলছে। ঠিক তখনই মনে হলো সেটা কারো শাড়ির আঁচল। জাঙ্কুক কাগজের দিকে চেয়ে আনমনে বলল, তে দেখো তো কতখানি গরম পানির মধ্যে কতখানি পাউডার মিক্স করতে হবে। কথাটুকু মুখ ফুসকে বেরিয়ে আসার পর চোখ তুলে সামনে তাকাতেই দেখলো সেটা পর্দা। জাঙ্কুক মাথা জাড়া মেরে সোজা হয়ে দাঁড়ালো। কেউ ছিল না। এর মধ্যে জেহোপ গটগট পায়ে হেঁটে এসে বললেন, ও চলে এসেছে ডেপুটি সাহেব, আপনি আসুন। তেকুক তার কোলে আছে। জাঙ্কুক জেহোপের সাথে সাথে বের হলো ঘর থেকে। এসেই দেখলো তেকুক মহিলাটির কোলে। তেকুক জাঙ্কুককে দেখে চেঁচিয়ে কেঁদে উঠলো। জাঙ্কুক এসে এক প্রকার কেড়ে নিল মহিলাটির কাছ থেকে। শান্ত করাতে করাতে বলল, ওই তো তোমার মা এসেছে। তেকুক মাম্মাম মাম্মাম শব্দ করে কাঁদতে লাগলো। একটু শান্ত হয়ে আসতে জাঙ্কুক মহিলাটির সাথে কথা বলতে এগিয়ে এলো আর বলল, রান্না বান্নার কথা পরে, আপনাকে সর্বপ্রথম বাচ্চাকে সামলাতে হবে। ও যেন একটুও না কাঁদে, একটু ওর মাকে না খোঁজে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আপনি চিন্তা করবেন না, ওর চাইতে বেশি দুষ্ট বাচ্চা সামলানোর অভিজ্ঞতা আমার আছে। তারপর জেহোপ বললেন, কাল থেকে আমার বউরানিও আসবে। চিন্তা নেই মিস্টার জিওন, আপনার বাচ্চা যদি মায়ের মতো হয় তাহলে মানিয়ে নিতে পারবে, আর যদি বাবার মতো হয় তাহলে বলতে পারছি না। জাঙ্কুক বেশ বুঝতে পেরেছে জেহোপের কথার পৃষ্ঠে সূক্ষ্ম খোঁচার আঁচ। তারপর জাঙ্কুক মহিলাটির উদ্দেশ্যে বললেন, আপনি কবে থেকে আসছেন? এখন থেকে। আমার সুটকেস অলরেডি বাড়ির ভেতরে। স্যার, আমার অ্যাডভান্স পেমেন্টের কথা বলেছেন? ইয়েস মিস্টার জিওন, আপনাকে বলেছিলাম না, সন্ধ্যায় পেয়ে যাবেন। থ্যাঙ্কস। ওকে এখন শান্ত করাতে পারবেন প্লিজ? মহিলাটি হাত বাড়িয়ে ডাকতেই তেকুক হাউমাউ করে কেঁদে উঠলো। জাঙ্কুকের কোল থেকে ছুটে যাওয়ার জন্য চেষ্টা করছে। জাঙ্কুক পিঠে আলতো করে চাপড় দিতে দিতে বলল, কিছু খাবে বাবা? তেকুক কাঁদতে কাঁদতে হেঁচকি তুললো। জেহোপ পাশ দিয়ে যাওয়ার সময় বলল, সে তার মাকে মিস করছে। আমি দিনের পর দিন দূরে থাকি, আমাকে এভাবে মিস করে না? কি হিংসুটে আপনি ডেপুটি সাহেব। জাঙ্কুক মুখ ফিরিয়ে নিয়ে জোরালো একটা শ্বাস ফেলে তেকুককে বলল, ওই দেখো তোমার মা, তে তোমার ছেলেকে নিয়ে যাও। এর মধ্যে এই মহিলাটি এসে বললেন, আমাকে দিন, ও হয়তো পটি করবে। মহিলার কথায় জাঙ্কুকের ভ্রুজোড়া কুঁচকে এলো। মহিলাটি তেকুককে কোলে নিয়ে বলল, দয়া করে কার্পটিটা এনে দিন। জাঙ্কুক দ্রুত গতিতে ঘর থেকে কার্পটিটা এনে দিল। মহিলাটি তেকুককে পটিতে বসিয়ে দিতেই সে শান্ত হয়ে এলো। জাঙ্কুক অবাক চোখে তাকিয়ে বলল, বুঝলেন কি করে? আমি অবাক হচ্ছি, আপনি এতদিন বাচ্চাটাকে রেখেছেন কিভাবে? ওর মা মারা গিয়েছে কতদিন হলো? মহিলাটির কথা শুনে জাঙ্কুকের পিলে চমকে উঠলো। তারপর জাঙ্কুক বলল, ওর মা আছে। মহিলাটি একটু অবাক হয়ে বললেন, কোথায়? জাঙ্কুক খানিকটা ধমকে সুরে বলল, আপনি আপনার কাজ করুন, এই ব্যাপারে কোনো প্রশ্ন নয়। চেষ্টা করুন ওর প্রিয় হয়ে ওঠার। ভীষণ মা পাগল ছেলে, মায়ের গা ঘেঁষে থাকার অভ্যাস, ওটা ছাড়াতে হবে। আমি চেষ্টা করব।
ঘরটা গোছগাছ করতে লেগে পড়েছিল জাঙ্কুক। তেকুকের জন্য কিছুতে হাত লাগাতে পারছিল না সে। সবকিছু ঠিকঠাক করার সময় মহিলাটি দরজায় কড়া নাড়ল। তেকুকের যাবতীয় জিনিসপত্র যদি আমি আমার ঘরে রাখি তাহলে আমার জন্য সুবিধা হয় স্যার, নইলে আপনাকে ডিস্টার্ব করতে হবে। নিয়ে যান, এই গোটা ব্যাগটাতে ওর জিনিসপত্র আছে। মহিলাটি সব নিয়ে যেতেই ঘর যেন ফাঁকা হয়ে গেল। জাঙ্কুক চুপিসারে ওই মহিলার ঘরে গিয়ে ওকে দিতেই দেখলো তেকুক শুয়ে আছে। নিপল মুখে নিয়ে সে চোখ বুজে ঘুমাচ্ছে। ও কি ঘুমিয়ে গিয়েছে? হ্যাঁ, একটু ঘুম এলো। মনে হচ্ছে না বেশিক্ষণ স্থায়ী হবে। আমাকে চিনতে আর সময় লাগবে। ঘুমালে আমার ঘরে রেখে আসবেন এরপর থেকে। আচ্ছা। জাঙ্কুক টেনশন ফ্রি থাকার চেষ্টা করছে, নিজেকে বোঝাতে চাচ্ছে সবটা নরমাল, কিচ্ছু হয়নি। কিন্তু তেকুকের কান্না সব এলোমেলো করে দিচ্ছে। তেকুকের রাতের কান্না বড্ড ভয়ঙ্কর লাগে তার। অনেকটা কষ্ট হাহাকার মিশে থাকে সেই কান্নায়। সময়টা যেন তখন ফুরাতেই চায় না। আজকের রান্না বেসুজি করেছেন। জে হোপের ওয়াইফ নেন্সি এসেছেন 10টার দিকে। তারপর সবাই খেতে বসলেন। খেতে খেতে জে হোপ বললেন, ডেপুটি সাহেব কেমন লাগছে খাবার? জাঙ্কুক খেতে খেতে মাথা নাড়লো আর আপন মনে ভাবলো কবে তের হাতে রান্না খেয়েছে সে। ঠিক মনে নেই। বিয়ের পরের দিনগুলোর মধ্যে কোনো একদিন মাছের ভেতর চুল পাওয়ার পর মাকে সে বারণ করে দিয়েছিল তেকে রাখতে না দেওয়ার জন্য। ওর ঘরে কাটা বাছার দায়িত্ব পড়েছিল তারপর থেকে। রান্না মা করতো নয়তো কাজল চাচি। চুল দেখে জাঙ্কুক না খেয়ে উঠে গিয়েছিল সেই দিন। তেকুকের শব্দ পেয়ে ধ্যান ভাঙলো জাঙ্কুকের। বেসুজির কোল থেকে বাবার দিকে পিট পিট করে তাকিয়ে আছে। নেন্সিকে পেছন থেকে দেখে খুশিতে দুহাত এক করে তালি দিল তেকুক। তারপর ওনার কাছে হামলে পড়ার জন্য হাত দুটো বাড়িয়ে দিয়ে ডাকলো, মাম্মাম মাম্মাম। তার আদুরে কণ্ঠস্বর শুনে নেন্সি ঘাড় ফিরে তাকিয়ে হাসলো। বাবু সোনা উঠে গিয়েছো? ভাত খাবে তুমি? তেকুক নেন্সির মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। যখনই নেন্সি কোলে নিতে যাবে তখনই বেসুজিকে ঝাপটে ধরে ফুপিয়ে কেঁদে উঠল তেকুক, যেন ধোকা দিয়েছে তার মা তাকে। এবারের কান্না যেন আরো জোরালো। জাঙ্কুক খাবার রেখে উঠে গেল হাত ধুয়ে। তেকুককে কোলে নিয়ে দোল দিতে দিতে দোতলার বারান্দায় চলে গেল আর বলল, ওই যে মা। তেকুকের মা, এই দ্রুত আসো, নিয়ে যাও। তেকুক শান্ত হলো না। করুণ সুরে মা মা শব্দ করে কাঁদতে লাগলো। জাঙ্কুকের বড্ড মায়া হলো। পিঠে হাত বুলিয়ে দিতে দিতে খেয়াল করলো তার কাঁধটা তেকুকের চোখের জলে ভিজে উঠেছে। বেসুজি সবটা সামনে নিতে পারছে দেখে আর নেন্সির হাতে তেকুককে রেখে নিশ্চিন্তে কাজে এসেছে জাঙ্কুক। কিন্তু মনটা সেখানেই পড়ে রইল। তেকুক কিছুক্ষণ পর পর তার মাকে খুঁজছে, ফিরার মুখে তুলছে না। ভাত একদমই খাওয়ানো যাচ্ছে না তাকে। তে চা খাওয়ানোর সময় ঠান্ডা করে তেকুককে চা খাওয়াতো। জাঙ্কুক সকালে সেভাবে খাওয়ানোর চেষ্টা করেছে। তেকুক মুখ ফিরিয়ে নিয়েছে। জাঙ্কুক মনে করার চেষ্টা করলো তে তাকে কি বলে বলে খাওয়াতো। সে কত কথা, যুক্তিহীন, উজবুক আর আজগুবি কিচ্ছা কাহিনী। কথার কোনো আগামাথা নেই। সেসব শুনে তেকুক খিলখিল করে হাসতো আর খাবার খেত। যন্ত্রমানবী বেসুজি এসব কিছুই জানে না, তাই তেকুকেরও খাওয়া হলো না। প্রচন্ড খিদে পেলে তখন ফিডার টেনে মুখে দেয়। কয়েক চুমুক খেতে খেতে কেঁদে ওঠে। জাঙ্কুক অবাক হয়, এইটুকুনি ছেলে মাকে কি সুন্দর চিনে ফেলেছে। মায়ের আদর, কথা, ছোঁয়া, অনুপস্থিতি সব বুঝে সে। যেহেতু জাঙ্কুকের কর্মস্থল কাছে সেহেতু সে দ্রুত ফিরে আসে। আজ দ্রুত ফেরার পর শুনতে পেল তেকুকের কান্না। নেন্সি বলছে, এমনি এমনি কাঁদছে কোনো কারণ ছাড়া, এ কেমন ছেলে? জাঙ্কুক বেসুজিকে ডাকলো। ডাকতে এসে হাজির হলো আর বলল, সরি স্যার, ও কিছুই খেতে চাইছে না। দুপুরে একটা লোকমা খাওয়াতে পেরেছি কোনো মতে, কিন্তু সেটাও বমি করে দিল। এরকম চলতে থাকলে ও অসুস্থ হয়ে পড়বে। জাঙ্কুক তেকুককে কোলে তুলে জড়িয়ে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বিরক্তি এবং ঝাঁঝালো সুরে বলল, মায়ের মতো করে খাওয়াতে জানতে হয়, আপনি দেখছি কিছুই পারেন না। বেসুজি একটু রাগান্বিত সুরে বলল, কি পারি না? আপনার ট্রেনিং কাঁচা। বেবির সাথে ফ্রেন্ডলি হতে হবে আপনাকে, একজন মা বাচ্চাকে যেভাবে ট্রিট করে সেভাবে। বলেই জাঙ্কুক সিঁড়ি বেয়ে ঘরে চলে এলো। তেকুক একটু ঘুমিয়ে এলেই জাঙ্কুক তাকে সযত্নে বিছানায় শুইয়ে দিয়ে গালে, কপালে, হাতের তালুতে চুমু দিল। ইউনিফর্ম চেঞ্জ করার জন্য প্রস্তুত হতেই বেসুজিকে খেয়াল করলো। এনিথিং রং? আমাকে শিখিয়ে দিন কিভাবে মায়ের মতো ট্রিট করব বেবিকে। মায়েরা সবসময় ফিটফাট যন্ত্রের মতো গোছানো থাকে না, যার কোলে উঠলে বাচ্চারা স্বস্তি পায়। আপনি আগে সেসব আয়ত্ত করুন। সরি স্যার, আমি বুঝতে পারিনি। জাঙ্কুক বিরক্তি চেপে রেখে বলল, আপনি এমন রোবটের মতো চলাফেরা করলে, এমন সেজে গুজে ফিটফাট থাকলে, মেপে মেপে কথা বললে বেবি আপনার সাথে ভাব জমাবে কিভাবে? তাহলে কি করব স্যার? এখন আমাকে ট্রেনিং দিতে হবে আপনাকে? তাহলে আমি আপনাকে রেখেছি কেন? সরি স্যার, আমি চেষ্টা করব। জাঙ্কুক কপালে আঙ্গুল বুলিয়ে বিড়বিড় করে বলল, ননসেন্স। বেসুজি চলে গেল। জাঙ্কুক বিছানায় বসে তেকুকের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল।
মাছ কাটতে গিয়ে বুড়ো আঙ্গুল কেটে ফেলেছে তে। কাজ করতে যাবে অথচ তার ভুল হবে না, এটা অসম্ভব। গতকাল ফ্যান মুছতে গিয়ে চেয়ার থেকে পড়ে গেল। এমনিতেই সে শ্বশুর বাড়ি থেকে এসেছে মাথা কেটে, বাথরুমে আছাড় খেয়ে, এখানে এসে একবার চেয়ার থেকে পড়লো আবার আঙ্গুল কাটলো। ইয়ঞ্জুন অতিষ্ঠ হয়ে গেছে। দুধের শিশুটাকে ফেলে এসেছে কত বড় পাষাণ মাসে। জামাই না হয় দুটো কথা শুনিয়েছে, তাতে এভাবে চলে আসতে হবে? ভালো ঘরে বিয়ে দেয় কত নিশ্চিন্তে ছিলেন তিনি, কিন্তু কয়েকদিন পর পর এক একটা ঝামেলা করে সে বাপের বাড়ি চলে আসে। কিসের এত আত্মহমিকা তার, কিসের এত দেমাক, কি আছে তার বাপের? অমন বর ঘর পেয়েছে কপাল করে, সেসব আঁকড়ে ধরে সুন্দর করে সংসার করবে তা না। কিসের বলে ঘন ঘন বাপের বাড়ি চলে আসে সে? বাপ একদিন কামাই করে 10 দিন বসে থাকে, দোকানের কেনা বেচা নেই, ছোট ভাইটা এখনো পড়াশোনা করছে। কে তার অসুখ বিসুখের খরচ দেবে? কেনই বা দেবে? সে এমন ছেলের ঘর করতে পারে না, তার হাতে চাঁদ এনে দিলেও সে তার মূল্য দিতে পারবে না। যতবার তে তার সামনে এসেছে ততবারই তিনি বকাঝকা করেছেন। অন্যবার শ্বশুর বাড়ি থেকে আসার পর বাপের সাথে মিলে ওনাকে জব্দ করলো, এবারে এর কোনো সারা শব্দ নেই। ছেলের জন্য কাঁদছে, কিন্তু ছেলের কোনো খোঁজ নিতে পারছে না। তাকে ফোনে ব্লক করে রেখেছে জাংকুক, এমনকি বাড়ির সব নাম্বার। সে জানিয়েছে এখানে না খেয়ে পড়ে থাকবে, তবুও শ্বশুর বাড়িতে সে যাবে না। মায়ের মন, তাই মেয়ে না খেয়ে ঘরে শুয়ে থাকলে ওনার খারাপ লাগে। সংসার ভেঙেছে তাই দুঃখ হয়, বাচ্চাটার শোকে কাঁদছে তাই মায়া লাগে, নয়তো চুলের ঝুঁটি ধরে বের করে দিত ঘর থেকে। রাগে দুঃখে উনি কাঁদতে বসেন। কত খুশি হয়েছিলেন একটা নাতি হওয়ায়, ভেবেছিল এই বুঝি তার সব পাগলামি ছুটে যাবে। মেয়েরা মা হওয়ার পর অনেক বদলে যায়, সংযত হয়, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন এলো না। স্বামী সংসারের প্রতি হেয়ালি গেল না। এভাবে কি সংসার হয়? এই যে এখন কাঁদছে, খাচ্ছে না, কথা বলছে না, কাজ করতে গিয়ে হাত পা কাটছে, সবটাই বাচ্চার জন্য। নইলে স্বামীর সংসারের জন্য তার অত মায়া নেই। বাচ্চাকে ফেলে এসেছে বলে এত কান্নাকাটি, নাইলে আগের বারের মতো ওনার মুখে মুখে তর্ক করতো আর বলতো কেন যাবো ওই বাড়িতে, কেন যাবো ওই লোকের কাছে, আমি না গেলেই বাঁচি। ওনার বড্ড রাগ হয়, পেটে ধরেছে তাই কঠোর হতে পারে না, কিন্তু এভাবে যে সংসার হয় না তা উনি বুঝাতে পারেন না। সংসার করতে অনেক ধৈর্য লাগে, অনেক সংযমী হতে হয়। স্বামী সংসারকে ভালোবাসতে হয়, আপন করতে হয়, যেটা ওনার মেয়ে করেনি। এখনো বাচ্চাটাকে পেয়ে গেলে সে স্বামীর সংসারের দিকে ফিরেও তাকাবে না, অত বড় কলিজা আছে তার। বরঞ্চ ছেলেটা হওয়ার 1.5 বছরের মধ্যে কোনো অভিযোগ আসেনি। কেন এটা নিয়ে উনি ভাবছিলেন এতদিন? এত সহজে সে শুধরানোর নয়। বিয়ের আগেও পাড়া প্রতিবেশীরা কত কথা বলেছে, বিয়ে হবে না, সংসার করতে পারবে না, ভালো ছেলে জুটবে না, শ্বশুর বাড়িতে ভাত জুটবে না। চেয়ারম্যান বাড়ির এক ভাগ্নের সাথে সে এবার কত কথা রটে গেল। সেই ছেলেটাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগলো। সেও কম না, বাপকে এসে আবদার করলো, আব্বা আমাকে বিয়ে দিয়ে দাও, তোমার ঘরে বসে আর কতদিন খাবো, আমার পড়াশোনা ভালো লাগে না। ও বলেছে আমাদের বিয়ে হলো তোমার দোকানটা সরিয়ে দেবে, নতুন মাল তুলে দেবে, তুমি বাজারের সবচাইতে বড় সওদাগর হবে, তারপর ধীরে ধীরে ওর টাকা ওকে শোধ করে দেবে। কিন্তু ওই ছেলেটা ওকে বিয়ের আশ্বাস দিয়ে শেষমেশ কোথায় যেন পালিয়ে গেল। সেই থেকে বিয়ে করবে না বলে তে জেদ ধরলো। সবকটা বেটা মানুষ ভণ্ড বলে এমন ভাবে বেঁকে বসলো। ইয়ঞ্জুন কত কেঁদেছেন শুধু বিয়ে দিতে পারবেন না ভেবে। শেষমেশ ওনার ভাইজির বিয়েতে আরএম থেকে দেখে ওনার ছেলের জন্য পছন্দ করেছে। পছন্দের প্রথম কারণ তের কাছ থেকে উনি পানি চেয়েছিলেন, তে একবারে শরবত এনে দিয়েছিল। দ্বিতীয় কারণ হয়তো তিনি এমন মেয়ে খুঁজেছিলেন মনে মনে, যেন লোকটা তার বহুদিনের পরিচিত। অমন ভাবে ওনার সাথে গল্প স্বল্প জুড়ে দিয়েছিল তে। আল্লাহর মুখ তুলে চেয়েছিলেন, তাই আরএম থেকে পুত্রবধূ করার সিদ্ধান্ত সেই বিয়ে বাড়িতেই পাকাপোক্ত করে নিয়েছিলেন। জাংকুকও বিয়েতে এসেছিল, কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। বরযাত্রীর সাথে এসেছিল, খেয়ে দিয়ে সোজা চলে গিয়েছিল। প্রথম কারণ সময়টা বর্ষাকাল হওয়ায় গ্রামের বাড়িতে মাটি কর্দমাক্ত ছিল, পা ফেলতেও তার অস্বস্তি। দ্বিতীয়ত সেখান থেকে কিছুটা দূরে গরুর গোয়াল, দেখেই ঘৃণা লাগছিল। তৃতীয়ত খাবার পরিবেশনকারী গ্রাম্য ছেলেগুলো একে অপরকে বিশ্রী ভাষায় গালাগালি করছিল, যা শুনে কেউ তেমন প্রতিক্রিয়া করেনি। চতুর্থ কারণ, টেবিলের ওপর যে সাদা কাপড়টা বিছানো হয়েছিল সেটাতে মাংসের ঝোল ঝাল লেগেছিল, আশেপাশে মাছি উড়ছিল দু একটা, আর গ্লাসগুলোতে চর্বির তেল। পঞ্চম কারণটি একটু ভিন্ন। বহু কষ্টে অতিথিয়তা রক্ষা করার জন্য সে তাড়াহুড়া করছিল কোনো মতে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসার, কিন্তু সেই মুহূর্তে আরএম তাকে ডেকে একটি গোলাপি পোশাক পরা মেয়েটিকে দেখিয়ে বলল, ওকে দেখতে পারো, আধুনিকতার বাতাস গায়ে লাগেনি, তুমি যেমনটা চাইছো ঠিক তেমনটা, সহজ সরল, অত মারপ্যাচ নেই মনে। মনের কথা আমাকে খুলে বলে ফেললো, বুঝতে পেরেছো জাংকুক? মাটির দলা, তুমি যেমন করে আকার দেবে তেমনই হবে। রং নিয়ে নিশ্চয়ই তোমার কোনো সমস্যা নেই, তুমি ফর্সা সুন্দরী আধুনিকদের পছন্দ করো না। এবার নিশ্চয়ই বলবে না একে আমার পছন্দ না, দেখো আমি ওকে
আদায় করার জন্য নাছোড়বান্দার মতো লেগে আছে। আঙ্গুল তুলে ঝাঁঝালো সুরে বলল, টাকা বাড়িয়ে না দিলে আজকে বউ পাবা না মনু, যাও বসে বসে হাড্ডি চিবাও। জাঙ্কুক বিরক্ত হয়ে সোজা বেরিয়ে এসেছিল। মেয়েটা শ্যাম কালো হলেও চেহারাটা খারাপ ছিল না, কিন্তু খারাপ ছিল তার ড্রেস সেন্স আর সাজগোজ ননসেন্স। মেয়েকে ভালো ঘরে বিয়ে দিতে গিয়ে ভয়ে বুক কাঁপছিল ইয়ঞ্জুনের। যদি নামি দামি আসবাবপত্র আর বৈরাতি চেয়ে বসে তখন তো হাতছাড়া হয়ে যাবে এমন পাত্র। অত টাকা তিনি কোথায় পাবেন? কিন্তু ভাগ্য সহায় হলো, বরপক্ষ কিছু চাইলো না তেমন। ইয়ঞ্জুনের মা সবসময় বলতেন, মেয়েদের সুন্দর হওয়ার চাইতে কপাল সুন্দর হওয়া বেশি দরকার। তেরও যেন তেমনটাই হলো। পাড়াপড়শিরা অবাক হয়ে গেল এমন সম্বন্ধ আশায়। হাটে বাজারে সবাই বরপক্ষের লোকের কান ভারী করার চেষ্টা করলো, কিন্তু আইনের লোক হওয়ায় সেই চেষ্টা কেউ তেমন সফল হতে পারেনি। অমন ভালো ছেলে, যেমন পেশা তেমন দেখতে, বাড়িঘর ধন দৌলত, মেয়ের এত সুখের কপাল দেখে ইয়ঞ্জুন সবিন কতবার যে আল্লাহর কাছে শুকরিয়া জানালেন তার হিসেব নেই। কিন্তু যার বিয়ে সে পুরোপুরি নির্বিকার, যেন সে কিছুদিনের জন্য বেড়াতে যাচ্ছে শ্বশুর বাড়িতে। স্বামীর প্রতি তার মায়া নেই, মুগ্ধতা নেই, সংসারের প্রতি কোনো টান নেই, দায় নেই, যেন সংসারটা তার কাছে চড়ুই ভাতির মতো খেলা। একদিন তো বলেই বসলো, আম্মা তোমাদের জামাই আরেকটা বিয়ে করতে চাইলে করুক গে, ওটাকে তুমি কাজের জায়গায় রেখো, এখানে না আনলে হবে। আমি ভালো বউ না হতে পারি, কিন্তু ভালো সতীন হব। ইয়ঞ্জুন কপাল চাপড়াতেই রেগে মেগে বলল, এই কথা কি এমনি এমনি বলছি আম্মা? আমার কোনো কাজ তার পছন্দ না, তাই বলছি। আমার রান্না পছন্দ না, কাপড় ধোয়া পছন্দ না, হাঁটা পছন্দ না, খাওয়া পছন্দ না, সাজা পছন্দ না, কথা বলা পছন্দ না, তাই তো বললাম একটা পছন্দের বউ থাকুক তার, তখন দেখবে আমার সাথে খ্যাক খ্যাক করা বন্ধ করে দেবে। ইয়ঞ্জুন ভীষণ ভয়ে ভয়ে ছিলেন। তাদের অগাধ টাকা পয়সা আছে, দিনে দিনে বউ দিয়ে ফেলার ক্ষমতা আছে। যদি ছেলেটা অমন কোনো সিদ্ধান্ত নিয়ে বসে কিংবা আরেকটা বিয়ে করার সিদ্ধান্ত নেয়, আজকাল কত খবর কানে আসে, বউকে না জানিয়ে বিয়ে করে নিচ্ছে, এমনকি ছেলে পেলে অবধি হয়ে যাচ্ছে। সেখানে তে তো নিজেই বিয়ে করতে বলছে। যদি ওর কথা শুনে ওই চিন্তা মাথায় নেয় অন্যত্র সংসার পাতে, তখন কি হবে? বুদ্ধি শুদ্ধিওয়ালা চালাক চতুর সতীনের সাথে জামাই ভাগ করে নেওয়া কি চারটেখানের কথা? কিন্তু মেয়েটাকে সেটা কে বোঝাবে? পুরুষ মানুষের সামনে যা তা বলা যায় না, ওদের এত হেয়ালি সহ্য করার ক্ষমতা থাকে না। নেহাতি ছেলেটা ওর কোনো কথা পাত্তা দেয় না, নইলে কবেই সংসারটা ভেঙে যেত, কবেই তার গায়ে ডিভোর্সের তকমা লেগে যেত। কিন্তু তার মধ্যেই সুখবরটা কানে এলো। উনি মনে প্রাণে চাইছিলেন কোলে একটা বাচ্চা কাচ্চা আসুক, তাহলে সংসারে মন বসবে, জামাইয়ের প্রতি মন ঘামবে। কিন্তু হলো কই? এবার চিরতরে বাড়ি চলে এলো, তাও বাচ্চাটাকে রেখে। বাইরে বৃষ্টি পড়ছে, সবুজে ঘেরা বাংলোটার চারপাশে বড় বড় গাছ, মুচকুন্দ চাপা ফুলের গাছ, দূরে একটা বেলি ফুলের গাছও আছে। এই গন্ধটা জাঙ্কুক ঠিকঠাক সহ্য করতে পারে না। অপরদিকে বেলি ফুল তের ভীষণ প্রিয়। বেলি ফুলের তেল হোক বা সাবান কিংবা পারফিউম, এক কথায় তে বেলি ফুল পাগল। বিয়ের পর তাকে সবসময় বেলি ফুল আনার কথা বলতো, কিন্তু জাঙ্কুক কখনো আনেনি। এই গন্ধটা এতটা অসহনীয় লাগে তার, এক কথায় বমি চলে আসে। সে নিতে পারে না গন্ধটা। এখনো হিমেলের বাতাসের সাথে বেলির গন্ধ ভেসে আসছে। কি অসহ্য গন্ধ! টেকুক বাইরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সে যখন ডিউটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখন ঘুম থেকে উঠে তাকে এমন ভাবে ঝাপটে ধরে ফেললো যেন বাবা আজ কোথাও গেলেই সে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলবে। জাঙ্কুক তাই কাজে যায়নি। বৃষ্টি দেখে যদিও বাইরে যাওয়ার ইচ্ছে মরে গিয়েছিল, তারপরও টেকুকের এমন কান্না দেখে সে যাবে না বলে সিদ্ধান্ত পাকাপোক্ত করছিল। জাঙ্কুক টেকুকে অনেক কষ্টে সাবুদানা খাওয়ানোর পর গাল মুখ মুছে জামা কাপড় পাল্টে নিচে নিয়ে এলো। নিচে নামার সময় টেকুক যা খেয়েছে সব বমি করে দিল। জাঙ্কুকের বুক ভেসে গেল দুধ সাদা সাবুদানায়। টেকুকের দিকে চোখ তুলে চাইতেই টেকুক ঠোঁট টানতে টানতে আচমকা চেঁচিয়ে কেঁদে উঠলো। জাঙ্কুক বলল, কিছু বলেছি আমি? বকিনি তো। টেকুক কাঁদতে লাগলো। বেসুজি এসে কোল থেকে নিয়ে নিল। বলল, আপনি চেঞ্জ করে নিন স্যার, আমি ওকে রাখছি। টেকুক কাঁদতে কাঁদতে জাঙ্কুকের দিকে চেয়ে রইল। ন্যান্সি এসে বলল, বাবা কি বকেছে বাবুকে? জাঙ্কুক যেতে যেতে বলল, এমনিই কাঁদছে, আমি এক্ষুনি আসছি। বেসুজি কত চেষ্টা করলো, টেকুকের কান্না থামলো না। সে আরো একবার বমি করলো, পাতলা পায়খানা করলো। একবার নয়, 2-3 বার। টেকুক নরম হয়ে পড়লো। তারপর জাঙ্কুক তা দেখে ভয় পেয়ে গেল। বেসুজিকে বলল, এমন হওয়ার কোনো কারণ দেখছি না, কি খাইয়েছেন ওকে? বেসুজি ভয় পেয়ে গেল। ন্যান্সি বললে, আগে ডাক্তার তো ডাকো বাবা। জাঙ্কুক দ্রুত ডাক্তার ডেকে নিয়ে এলো। ডাক্তার জিজ্ঞেস করলো, বাচ্চা কি খায়? জাঙ্কুক বলল, ফর্মুলা, আর আজ সাবুদানা খেয়েছে, মাঝে মধ্যে একটু সেদ্ধ নুডলস আর 2টো ভাত
ফর্মুলা কতবার খাইয়েছেন কাল? বেসুজি বলল, সন্ধ্যা একবার বানিয়েছিলাম স্যার, সেটা রাতে খেয়ে ঘুমিয়েছে, আর কিছু খাই। মধ্যরাতে? জাঙ্কুক বলল, ফিডারে যা ছিল তা খেয়েছে। ডাক্তার বললেন 2 ঘন্টার বেশি হলে সেগুলো ফেলে দিতে হবে। আর আপনারা বাসি ফর্মুলা খাইয়েছেন বাচ্চাটাকে, এখনো 1.5 বছর চলছে, তার ফর্মুলা খাওয়ানোর কি দরকার? বাচ্চার মাকে আপনি? বেসুজি সোজা দাঁড়িয়ে রইল। জাঙ্কুক বলে উঠল, নো সিটার, বাচ্চার মা নেই, ওটা স্কিপ করে বাকি কথা বলুন ডক্টর। ডক্টর কিছুক্ষণ চেয়ে থাকলেন, তারপর বললেন, আমি ওষুধ দিচ্ছি, তার পেটের গ্যাস হয়েছে, বুকে কফ আছে মনে হচ্ছে। ঠান্ডা পানিতে গোসল করাবেন না, পানি গরম করে ঠান্ডা হয়ে এলে সেটা দিয়ে গোসল করাবেন। পানিটা বেশি ঠান্ডা হবে না, আবার গরমও থাকবে না। 2 ঘন্টা পর পর ফিডার পরিষ্কার করবেন। জাঙ্কুক টেকুককে বুকে জড়িয়ে ধরে বলল, এবার যদি বমি হয় আমি ওষুধ দিচ্ছি, যেগুলো লিখে দিচ্ছি ওগুলো নিয়ে আসুন। ঔষধ খাইয়ে দেওয়ার পর টেকুক ঘুমিয়ে গেল। জাঙ্কুক তাকে দোলনায় শুইয়ে দিয়ে দোলনার কাছে অনেকক্ষণ বসে রইল। ন্যান্সি এসে বলল, ঘুমিয়েছে? জি। আসলে বেচারি বেসুজি নিজেও বুঝতে পারেনি। বেসুজির নাম শোনা মাত্রই জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে এলো। বেসুজির কাছে গটগট পায়ে হেঁটে গিয়ে বলল, আপনি ওটা সন্ধ্যায় বানিয়েছেন, আমাকে বলেননি কেন? আমি ভেবেছি রাতে বানিয়েছেন। বেসুজি বলল, সরি স্যার, আর হবে না এমনটা। জাঙ্কুক বলল, হবে না মাই ফুট, আপনার মন কোথায় থাকে? একটা বাচ্চার ভালো মন্দ না বুঝে রোবটের মতো কাজ করে গেলে আপনাকে আর রাখা হবে না, দরকার পড়লে চাকরি ছেড়ে বসে থাকবো আমি। ননসেন্স। বেসুজি শক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। ন্যান্সি এসে বললেন, মানুষ মাত্রই ভুল জাঙ্কুক, তুমি তোমার বোনকে নিয়ে এসো পারলে, সে তার ভাইপোকে ভালো মতো দেখভাল করবে। জাঙ্কুক বরাবরের মতো শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে উত্তর দিল, টেকুকের জন্য আমি একাই যথেষ্ট। ন্যান্সি বললেন, না, একা যথেষ্ট না, বেসুজি তোমাকে সাহায্য করছে, আমিও করছি, তারপরও তোমাকে বেগ পেতে হচ্ছে। বাচ্চা কেউ একা মানুষ করতে পারে না। জাঙ্কুক চলে গেল। টেকুক ঘুম থেকে উঠে চেঁচিয়ে উঠলো কাউকে না দেখে। জাঙ্কুক ওয়াশরুমে কাপড় চোপড়গুলো ধুচ্ছিল। টেকুকের কান্না শুনে সে ছুটে এলো। আজ টেকুককে বেসুজির হাতে ছাড়েনি সে। ছুটে এসে টেকুকে কোলে তুলে নিয়ে আলতো করে গালে আদর করে বলল, গুড ইভিনিং বাবা। টেকুকের মুখ দিয়ে অসুস্থ রোগীর মতো শব্দ করলো। জাঙ্কুক বলল, আমরা কাল ঘুরতে যাব, আপনাকে সুস্থ হতে হবে। কুক তার দিকে পিটপিট করে চেয়ে থাকলো। জাঙ্কুক ভুরু উঁচিয়ে বলল, কি? টেকুক বলল, এম্মা। জাঙ্কুক তাকে বিছানায় শুয়ে দিয়ে হাত দুটোর তালুতে চুমু দিয়ে বলল, আব্বা ডাকুন। টেকুক বলল, বেব্বে। জাঙ্কুক হেসে আরো কয়েকটা আদর দিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে বলল, ডু ইউ মিস ইউর মম টেকুক? আই নো শি ইজ ইউর লাভলি মম, ইউ লাভ হার সো মাচ, বাট শি ইজ মাই স্টুপিড ওয়াইফ। আই অলসো নো দ্যাট শি লাভস ইউ টু, বাট ইটস ট্রুথ, শি হেটস ইউর ফাদার, শি হেটস মি more than she loves you. That's why hatred finally won, Tekuk. Hate is more powerful than love. You have to understand, Tekuk.